সো গুড মর্নিং, নমস্কার, আদাব। আর আজকে আমার কাছে অনেকগুলো টপিক আছে। সো আমাদের প্রথম টপিকটা হচ্ছে রিবিল্ডিং অফ ম্যানকাইন্ড। অনেক বছর আগে যখন আমি অ্যাজ আ মেডিকেল র্যাপ কাজ করতাম, আমি অনেক কোম্পানির ম্যানেজার্স বা মেডিকেল র্যাপকে দেখতাম যে তারা বসে আছে, তারা সমস্ত রকমের অ্যাডজাস্টমেন্টস করছে। এম, RM, ZM সবাই সেখানে বসে মাসের 30 তারিখে 30th অফ দ্য মান্থ তারা ওখানে বসে বসে কিছু অ্যাডজাস্টমেন্টস করছে। এবং সেটা কিভাবে করছে, যে ধরা যাক কিছু এক্সপায়ারি দেখিয়ে দিল, কিছু ক্রেডিট নোট দেখিয়ে দিল যে আপনি এতটা মাল নিয়েছেন। এবং আমি ভাবতাম যে কোম্পানির টপ ম্যানেজাররা এই মুহূর্তে কোথায়। আমি এটা ভাবতাম এবং আমি নিজের কাছে প্রতিজ্ঞা করতাম যে আমি যখন টপ পোস্টে যাব তখন আমি এরকম হব না। কিন্তু যত আমি ম্যাচিওর হলাম অ্যাজ এ টপ মোস্ট ম্যানেজার, যে ইট ওয়াজ টপ ডাউন। সবাই সব কিছু জানতো, কারণ আমি যখন কোনো একটা কোম্পানির NHM-কে একই জায়গায় বসে থাকতে দেখলাম একই স্টকিস্টের কাছে অ্যান্ড ডুইং দ্য সেম থিংস, কারণ যে এক্সপায়ারি বা ব্রেকেজ বা ক্রেডিট নোটটা সে বানাতো বা ওখানকার মেডিকেল র্যাপ বা স্যাম্পলস বা যা কিছু সোর্সেস তাদের কাছে ছিল, এই সব কিছু তার নলেজে ছিল, সে সব কিছু জানতো। এভরিবডি ওয়াজ ডুইং এভরিথিং কিপিং অনলি শর্ট টার্ম ইন মাইন্ড। ডিউরিং মাই জার্নি অ্যাজ এ মেডিকেল র্যাপ, আমি একটা বড়সড় কোম্পানিকে ডুবতে দেখেছি বিকজ অফ এই ধরনের প্র্যাকটিস। প্রাগ ডেভিস, অর্ডিনট, ফুলফোর্ড, ইউনিক্যাম, ডেজ, সারা ভাই, এরকম আরও অনেক কোম্পানি। এবং বলতে গেলে এগুলো আমার সময়ের অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি ছিল। যদি আমি এখন দেখি যে এরা এখন কোথায় আছে, তারা তাদের আগের পরিস্থিতির ছায়াতেও হয়তো নেই। ওটা আগে যা ছিল তার আশেপাশেও কোথাও নেই তারা। এবং এটা কেন হয়েছে? বিকজ অফ পিপল যারা হেড অফিসে বসে আছে, তাদের কাছে এই কারেজটা ছিল না যে এসে বলবে, কামিং আউট, এটা বলবে যে এই প্র্যাকটিসটা ভুল হচ্ছে, এটাকে ঠিক করতে হবে এবং এইগুলোকে ঠিক করার জন্য আমাদেরকে লং টার্ম কল নিতে হবে। দরকার হলে আমাদের সেলস পড়ে যাক, প্রাইমারি সেলস পড়ে যাক, আমরা ভয় পাবো না। সেই কারেজটা ছিল না সবার মধ্যে। আমি সবসময় নিজের কাছে এটা প্রমিস করে এসেছি যে আই উইল নেভার লেট ইট হ্যাপেন যখন আমি একজন টপ ম্যানেজার হয়ে যাব। কিন্তু অদ্ভুতভাবে আইরনিটা দেখুন, ম্যানকাইন্ডেও এরকম একটা জিনিস হয়ে গেছে। এবং যখন আমরা রিয়েলাইজ করলাম মোটামুটি 15 মাস আগে, আমরা অ্যাকশনস নেওয়া শুরু করেছি এবং আমরা ডেফিনেটলি ম্যানকাইন্ডের ইতিহাসের কিছু হার্শেস্ট অ্যাকশন নিয়েছি। এবং বিগত 15 মাস ধরে হোয়াট উই আর ডুইং, আমরা রিবিল্ড করছি ম্যানকাইন্ডকে। যত রকমের প্র্যাকটিসেস ছিল, প্রসেসেস ছিল যেগুলো ইনএফিশিয়েন্ট ছিল, করাপ্ট ছিল, এরকম যত লোক ছিল, সেটা মেডিকেল র্যাপ হোক, সেটা ফার্স্ট লাইন হোক, সেটা সেকেন্ড লাইন হোক বা টপ লাইন হোক, স্পেশালি টপ লাইন এবং ম্যানেজার্স, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং আমরা বাইরে থেকে অনেক মানুষকে নিয়োগ করেছি। এরপর কি হয়, যখন এরকম কোনো অ্যাকশন নেওয়া হয় আপনার কোম্পানিতে এবং তাদেরকে বের করে দেওয়া হয়, তখন তারা গুজব ছড়াতে থাকে যে ম্যানকাইন্ডে আর সেই পুরনো কালচার থাকলো না, এখানে কাজের প্রেশার চলে এসেছে, সেলসের প্রেশার চলে এসেছে, আগে ম্যানকাইন্ড এরকম ছিল না, কোনো টার্গেটস ছিল না, সেলসের ব্যাপারে কেউ কিছু জিজ্ঞাসা করতো না। এর মানেটা হচ্ছে আগে আমি আমার সেলস মাইনাসে রান করাচ্ছি বা জিরোতে রান করাচ্ছি, নেগেটিভ গ্রোথ চলছে, কিন্তু তবুও আমি মেডেল পেয়ে যেতাম। আমার ফ্যামিলি ফরেন ট্রিপে যেতে পারতো, আমার বাচ্চারা ফ্যামিলি ট্রিপে যেতে পারতো, আমি কমপ্লিট ইনসেন্টিভ পেতাম। ডোন্ট ফরগেট, সেই সময় আমি বলতে চাইছি যে আমাদের গ্রোথ ছিল 20 to 25% বা ধরা যাক 18%, বাট স্লোলি আর গ্র্যাজুয়ালি আমাদের গ্রোথটা স্লিপ ডাউন করে গেল। মানুষ তাদের খিদেটা হারিয়ে ফেললো। একটা সময় তাদের যে কাজ করার খিদেটা ছিল সেটা শেষ হয়ে গেল এবং তারা জাস্ট হ্যাপি। সমস্যাটা কোথায় হয়, যখন আপনি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসেন, আপনি খুব তাড়াতাড়ি স্যাটিসফাইড হয়ে যান। আমার কাছে জমি আছে, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে প্রপার্টি আছে, অলরাইট, তখন আমি এত কাজ কেন করব? আর যখন কোম্পানি আপনাদের সবাইকে নেগেটিভ গ্রোথ থাকা সত্ত্বেও ফরেন ট্রিপে পাঠাচ্ছে, তখন আর তো কোনো কিছু করার প্রয়োজন পড়ে না। যখন আমি 3 ঘন্টা কাজ করছি তাতেও কোনো সমস্যা নেই, আমার পুরনো রিলেশনস আছে এবং আমার নতুন প্রোডাক্ট বিক্রি না হলেও আমাকে কেউ বকাবকি করছে না, কেউ কিছু বলছে না, বলার মতো কেউ নেই। এটা ছিল ম্যানকাইন্ডে, লেজি, স্লো ম্যানকাইন্ড। অথচ একটা সময়ে গ্রোয়িং অ্যাট দ্য ফাস্টেস্ট পেস এবং আমরা ভারতের অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি ছিলাম। কিন্তু বিগত বেশ কয়েক বছরে
এটা এটা খুব খারাপভাবে নিম্নগতির দিকে গেছে এবং তখন উই স্টার্টেড টেকিং অ্যাকশনস। সবাই সেই কথাগুলোই বলা শুরু করলো যেগুলো তাদের ফেভারে ছিল, যে কাজ না করে ইনসেন্টিভ পাওয়া, কাজ না করে মেডেলস পাওয়া। তারা যে কথাটা বলল না বা মনেও করলো না যে ম্যানকাইন্ড ওয়াজ নোন অ্যাজ আ হার্ড ওয়ার্কিং কোম্পানি। প্রত্যেক কোম্পানি এটা বলতো যে আমাদের ম্যানকাইন্ডের লোক প্রয়োজন, কারণ ওরা প্রচণ্ড পরিশ্রম করে। সেটা চলে গেছে এবং সেজন্যই আমরা কিছু হার্শেস্ট অ্যাকশন নিয়েছি। এবং তারপর সবাই বলতে শুরু করলো যে এরা বাইরে থেকে লোকজন আনবে এবং বাইরের লোকজন এসে তাদের পছন্দের লোকজনকে ঢোকাবে এবং আমাদের বের করে দেবে। সাম কাইন্ড অফ অজানার ভয় তাদের মধ্যে তৈরি হয়ে গেল। কিন্তু আমি সবাইকে ফিগারটা দিয়ে রাখি যে মাত্র 28% মানুষকে আমরা বাইরে থেকে এনেছি এবং 72% মানুষকে আমরা ভেতর থেকেই প্রমোট করেছি। এবং আমি আরও একটা কথা বলতে চাই যে কারণ আমরা ফ্যাক্ট নিয়েই কথা বলি, যখনই আমরা বাইরে থেকে কাউকে সেকেন্ড লাইন বা সেকেন্ড লাইনের ওপরে রিক্রুট করি, আমি নিজে হেড অফিসে বসে তার স্ক্রিনিং করি এবং তারপরে তাকে সিলেক্ট করা হয়। তো আমি যদি বলছি যে 25 থেকে 28% মানুষকে সিলেক্ট করা হচ্ছে, তাহলে আমি বলতে চাই যে 70 to 80% পিপল বা 90% পিপলকে ইন্টারভিউ করা হয়েছে। এত সংখ্যক মানুষকে আমরা রিজেক্ট করে তারপরে আমরা রিক্রুট করেছি, তারপর তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। এবং মানুষ ভাবছে, আগেন আমি আরও একটা কথা বলতে চাই, যে ম্যানকাইন্ডে প্রেশার দেওয়া হচ্ছে প্রচণ্ড। বলতে গেলে ম্যানকাইন্ডের কালচার খারাপ হয়ে যাচ্ছে, এই ধরনের কথাবার্তা মানুষ ছড়াতে শুরু করেছে। আনফর্চুনেটলি মানুষজন কালচার আর প্রেশারের পার্থক্য ভুলে গেছে। কালচার ইজ ডিফারেন্ট অ্যান্ড ওয়ার্কিং প্রেশার ইজ ডিফারেন্ট। আগে কালচারের ব্যাপারে কথা বলা যাক। কালচার হচ্ছে সেটা যার মধ্যে একটা পজিটিভিটি থাকবে, প্যাশন থাকবে, একটা মেরিটোক্রেসি থাকবে। যারা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড, যারা ভালো, যারা পরিশ্রম করে, যারা গ্রো করতে চায়, তাদেরকে এগোতে দিন। যারা কারোর সম্পর্কের, ধরা যাক ফেভারে কেউ বা কাজন বা কাস্টিজমের কেউ, তাদেরকে এগোতে দিলে চলবে না। যারা ডিজার্ভ করে তাদেরকে এগোতে দেওয়া হবে। একটা আনবায়াসড অ্যাটমসফিয়ার থাকবে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, নর্থ, ইস্ট বা ওয়েস্ট এরকম চলবে না। এরকম কোনো ভেদাভেদ থাকলে চলবে না। মেরিটোক্রেসি থাকবে এবং তার মধ্যে শেখানোর একটা কালচার থাকবে, গ্রো করানোর একটা কালচার থাকবে। আর যখন আপনি আপনার জুনিয়রদেরকে কিছু শেখাবেন, সাবসেন্সের কথা বলবেন, গ্রো করানোর চেষ্টা করবেন, তখন আপনার কোম্পানির ভেতরের লোকেরাই ট্যালেন্ট গেইন করতে থাকে এবং আরও বেটার পোস্ট অর্জন করতে পারে। এটাকে বলতে পারি আমরা কালচার। এবং এই কালচারটাকে আমরা সবসময় সাপোর্ট করে এসেছি। আমরা সবসময় বলে এসেছি যে এই কোম্পানির শুধুমাত্র প্রফেশনালেরই প্রয়োজন এবং সেটাই একমাত্র রিজন আমরা অনেক বেশি প্রফেশনালদেরকে বিভিন্ন কোম্পানি থেকে হায়ার করেছি। তার পরিবর্তে আমরা কি দিচ্ছি? এভরি সর্ট অফ ফ্রিডম, যে আপনারা যেরকম চান সেরকমভাবে কাজ করুন। দ্যাটস আওয়ার জব। যে যেখানে তারা একটু ভয় পাচ্ছে, তারা বাধা মনে করছে, তাদের মনে হচ্ছে এটা সমস্যার বা কিছু খুঁতখুঁতেপনা রয়েছে, আমরা তাদেরকে সাপোর্ট করছি যে আপনারা আসুন, আপনাদের যা ইচ্ছা হয় করুন। আপনারা শর্ট টার্মের বেসিসে দয়া করে কিছু ভাববেন না, লং টার্মের বেসিসে ভাবুন। এবং এই প্রসেসে আমরা যথেষ্ট বেশি কাজ করেছি এই কালচারের উপরে। এবার আমরা প্রেশারের ব্যাপারে কথা বলবো। প্রেশার তখন মনে হয় যে যখন আপনি 28 তারিখে বা 30 তারিখে মানুষকে বলেন যে আমার সেলস প্রয়োজন, সেটা যেভাবেই হোক করুন, আমি আপনাকে এক্সপায়ারি দেব, আমি আপনাকে অ্যাডজাস্টমেন্টস দেব, প্রয়োজন পড়লে রিসোর্সের মিসইউজ করে ফেলুন, আপনার ইনসেন্টিভ দিয়ে দিন। তখন আপনি এক ধরনের প্রেশার ফিল করেন যে যেভাবেই হোক আমাকে সেলস দেখাতে হবে, কারণ হেড অফিসে বসে থাকা লোকজন শুধু সেলসের ব্যাপারে কথা বলে। এটাকে বলে ব্যাড কালচার। এবং আমি বলতে চাই যে ব্যাড কালচার কখন হয়? যখন টপ পোস্টের লোকজন 30 দিন এভরি ডে এভরি মিনিট নিজেদের জুনিয়রসদের থেকে কাজের অ্যাকাউন্টেবিলিটি নেয় না, ডিমনস্ট্রেশন দেয় না, ফিল্ডে কাজ করে না, কাজের প্রেশার দেয় না, তখন এটা হয়। মাসের বাকি দিনগুলো আপনি কাজ করলেন না এবং 28 তারিখে বা 30 তারিখে এসে আপনি জুনিয়রদের উপরে প্রচণ্ড প্রেশার দিচ্ছেন, সেটাকেই ব্যাড প্রেশার বলে। যদি আপনি রোজ কাজ করেন, রোজ লোকেদেরকে ডেমনস্ট্রেশন দিতে থাকেন, তাদের প্রবলেমসগুলোকে সলভ করতে থাকেন, তাদের যে প্রবলেমসগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলোকে সলভ করতে আপনি একটা পার্টিসিপেশন দিচ্ছেন, তাদেরকে রাতে থেকে তাদেরকে ডিটেলিংয়ের প্র্যাকটিস করাচ্ছেন, তাদের যে ভয়টা আছে না সেটাকে আপনি শেষ করে দিচ্ছেন, এগুলো যদি আপনি করতে থাকেন, আই টেল ইউ, এই প্রেশারটা তখন খারাপ মনে হবে না। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এই প্রেশারটা কি সত্যিই খারাপ? যদি আপনাকে বলি যে ডক্টরসের লিস্ট বানিয়ে দিন আমাকে,
6 মাস ধরে চিৎকার করার পর, এত বলার পরেও যখন ডক্টরসের লিস্ট এলো না, তখন আমরা জাস্ট স্টার্টেড পিকিং এভরিবডি। এটা হয়নি, ওটা হয়নি। এটা কি আদৌ প্রেশার? এটা কি খারাপ অবস্থা নয় যে যখন একজন মেডিকেল র্যাপ বা একজন ম্যানেজার, অনেকগুলো ম্যানেজার অ্যাকচুয়ালি নিজের মেডিকেল র্যাপদের ডক্টরের লিস্টই চেক করে না, এবং তারা একটা জিপি ডক্টরকে দেখায় এবং 1 মাসে 10টা কল দেখিয়ে দেয়। এতে তারা কি অ্যাডভান্টেজ পাচ্ছে? যে কোনো কষ্ট না করে তারা 1 মাসে 330টা কল দেখিয়ে দিতে পারছে। যদি 30 জন ডক্টরের আমরা 1 মাসে 4টে করে কল দেখিয়ে দিই জিপি ডক্টরসের, তাহলে তো সেখান থেকে কোনো রেসপন্সই পাবো না আমরা। আমি সেই এলাকায় যাচ্ছি যেখানে মাসে 2বার, যেখানে যাওয়ার আর আসার খরচাটাই আমার বেশি, কিন্তু সেলস অত্যন্ত কম। আমরা যদি এই জিনিসগুলোকে পিক করা শুরু করি, তখন সবাই বলতে শুরু করে যে স্যার প্রেশার আসতে শুরু করেছে। দিস ইজ নট প্রেশার স্যার, দিস ইজ অ্যাকাউন্টেবিলিটি। আমরা শুধু আপনার থেকে জানতে চাইছি যে বলুন আপনি কি করেছেন। এটা অ্যাকচুয়াল ম্যানকাইন্ড ছিল। শুরু থেকে ম্যানকাইন্ড এরকমই ছিল। এই কোভিড বা কোভিডের 1-2 বছর আগে থেকে এক ধরনের প্রবলেম এলো এই ম্যানকাইন্ডের ভেতরে, এক ধরনের প্রবলেম অ্যারাইজ করলো, এবং আমরা হিঞ্জ করছিলাম যে আমরা অ্যাডজাস্টমেন্টের উপরেই চলছি এখন, এবং সেটাকে দূর করা প্রয়োজন ছিল, যেটা এখন দূরীভূত হয়েছে। তো আমার সবার কাছে অনুরোধ যে দয়া করে এটা বুঝে যান যে আমরা কি বলছি। আমরা এটা বলছি যে যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি গ্রো করবেন। যারা খারাপ তাদের এই কোম্পানির কোনো প্রয়োজন নেই। এর মানেটা হচ্ছে যারা মিডিয়কার তাদেরকে দ্রুতই কাজ করতে হবে। দিস ইজ হোয়াট আই টকিং অ্যাবাউট। এবং এই পদ্ধতিতেই কোম্পানি চলবে। যখন একদিকে আমরা এটা বলছি যে উই আর রিবিল্ডিং ম্যানকাইন্ড, তার মানেটা হচ্ছে যে আমরা অনেক পুরনো বাজে প্র্যাকটিসেস যেগুলোকে আমরা বন্ধ করেছি, শেষ করেছি আমরা। সেটা রিসোর্সের মিসইউজ করা হোক, সেটা জেডএইচওর ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে, যেটা ঠিক কাজ সেটা আমরা ঠিক করব। রিসোর্সেস যতটা প্রয়োজন হোক আমরা পাঠাবো, কিন্তু রিসোর্সেস সেই জায়গাতেই পাঠাবো যে হচ্ছে। এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বলতে চাই, যে আমরা আমাদের ইনসেন্টিভ such a good incentive policy we are making। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে উই আর ট্রাইং টু এনকারেজ দোজ পিপল যারা ভালো কাজ করছে। একটা এক্সাম্পল দেওয়া যাক। একটা তো আমরা সেই সমস্ত ভালো লোকেদের জন্য যারা সেটা 10% হোক বা 20% হোক, যতটাই হোক, এবং আই এম শিওর 20% লোক তাদের মধ্যে আসবে। আমরা সুইজারল্যান্ডের জন্য একটা ট্রিপ তৈরি করছি যার বন্ড আপনাদের কাছে যাবে। সেই সমস্ত মানুষদের জন্য যারা প্রচণ্ড ভালো কাজ করছে, তাদের এবং তাদের ফ্যামিলিকে এক্সট্রা কেন পাবে না? তারা নিশ্চয়ই পাওয়া উচিত তাদের, এবং আমরা দেবো তাদেরকে। তারা সুইজারল্যান্ড যাবে। দোজ পিপল যারা নতুন প্রোডাক্টকে খুব ভালোভাবে সেল করছে, তো সেই নতুন প্রোডাক্ট সেলের জন্য আমরা একটা নতুন ইনসেন্টিভ পলিসিও নিয়ে এসেছি, যার মাধ্যমে রয়্যাল এনফিল্ড বাইক আপনারা আলাদা করে পেতে পারেন। আর সেকেন্ড লাইনে যারা থাকবেন সেই একই স্কিমে, যারা নতুন প্রোডাক্ট বেচতে সেকেন্ড লাইনে আসছেন, তারাও হন্ডার পালসার বা স্কুটি এগুলো আপনারা পেতে চলেছেন। ডিফারেন্ট ডিভিশনসকে নিয়ে তাদের ডিফারেন্ট নতুন প্রোডাক্টস আছে। তৃতীয়, আমরা এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ব্যাপারে আমরা ভাবছি যে এগুলো অনেক বড় হতে পারে। তার জন্য এক্সট্রা মাইলের নামে থার্ড একটা ইনসেন্টিভ পলিসি আছে। তার মধ্যে যদি আপনার ইনসেন্টিভ 3% থাকে, তাহলে সেটা 4%, 5%, 6% এমনটাও হতে পারে। পুরোটা ইনসেন্টিভের উপরে। মানে ধরা যাক আপনি 150টা সেল করেছেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি 200টা সেল করে থাকেন বা 300টা বুঝতে পারেন, তাহলে সেই 3%-এর জায়গায় পুরো 300টার উপরে আপনি 5% ইনসেন্টিভ পাবেন। এবং এই ইনসেন্টিভ পলিসিটা এই ভিডিওটা শেষ হতে হতে আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া আপনাদের যে ফরেন ট্রিপটা আছে, তার মধ্যেও আমরা একটা ড্রাস্টিক চেঞ্জ আনতে চলেছি। বড়সড় ইমপ্রুভমেন্ট হতে চলেছে। আমস্টারডাম, বাকু, ভিয়েতনাম, গ্রেট ট্রিপস উই আর পুটিং। অ্যান্ড अगेन সব কিছু হবে অন দ্য বেসিস অফ গ্রোথ বেসড ইনসেন্টিভস। যেটা আমি আপনাদের বলেছি যে মিনিমাম 6%, এর থেকে কম সেল বা মিনিমাম 6% যার হবে সে কমপ্লিট ইনসেন্টিভ পাবে। 110%-এরও ইনসেন্টিভ আছে, 120%-এরও ইনসেন্টিভ আছে। যখন আপনি এই ইনসেন্টিভ পলিসিগুলো দেখবেন, ইউ উইল বি জাস্ট অ্যামেজড যে ম্যানকাইন্ড ইজ দ্য মোস্ট ম্যাগননিমাস কোম্পানি। সব থেকে বেশি টাকা পয়সা দেয় যারা, সম্মান দেয় যারা, সব থেকে বেশি গ্রো হয় যাদের, উই জাস্ট ওয়ান্ট টু সে ইট প্রাউডলি। আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি যে আর কোনো কোম্পানি এত বেশি সংখ্যক রিওয়ার্ডস দেয় না বা সম্মান
এবং অর্গানাইজেশনের ভেতরে এনভায়রনমেন্ট দেয় না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত কিছু আমরা দিতে চলেছি আপনাদের এবছর 25-26 এর মধ্যে, এবং আমরা এটা এখন অ্যানাউন্স করছি। তো আমার কথার মানে এটাই যে যারা ভালো কাজ করছে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে, তারা সেই সম্মানটা পাবে এবং যথেষ্ট পাবে, এবং যারা ভালো কাজ করছে না তাদেরকে এটা বলা হবে। এবং আরও একটা কথা আমি এখানে বলতে চাই, প্রত্যেকটা জায়গায় আমরা এই পার্থক্যটা দেখাতে চাই ইন ট্রিটমেন্টস টু দোজ পিপল হু আর গুড, ভালো কাজ করছে, অ্যান্ড ভার্সেস যারা অ্যাভারেজ কাজ করছে। এর মানেটা কি? যদি আসন্ন সময়ে ওয়ান্স ইন 6 months আমরা ফর এক্সাম্পল কোনো মিটিং করলাম ধরা যাক জয়পুরে, কিন্তু আমরা দেখছি যে একটা ডিভিশনের স্টেট হেড, মানে এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, রাজস্থানের স্টেট হেড, আমরা তাকে যে পজিশনটা দিয়েছি সেখানে দেখছি তার গ্রোথটা খুব ভালো স্টেট হেডের, ইরেসপেক্টিভ অফ মেডিকেল র্যাপস, তার এই ওই মিলিয়ে সমস্ত কিছু। তাকে আমরা 6 মাসের মধ্যে ওয়াই নট টু গিভ হিম আ ট্রিপ টু মাউন্ট আবু? যাদের ইউপিতে খুব ভালো পারফরমেন্স, ওয়াই নট টু মাসুরি, 1 night স্টে? ভার্সেস যার পারফরমেন্স অত্যন্ত পুয়ার, ভালো নয়, এক্সপেকটেশন ওয়াইজ নয়, রাইট, সে যেখানে আছে সে সেখানেই থাকছে। এটা মিটিংয়ে হোক, এটা মেডেলে হোক, এটা ফরেন ট্রিপে হোক, এটা ইনসেন্টিভে হোক, ইন এভরি সেন্স আমরা একটা ডিফারেন্সিয়েশন করতে চাইছি। ভালোকে এটা বলতে চাই যে আপনি ভালো কাজ করছেন, সো উই ওয়ান্ট টু রিওয়ার্ড হিম। যদি আপনি অ্যাভারেজ হন তাহলে যেমন চলছেন তেমন চলুন, আর যদি আপনি খারাপ হন তাহলে আপনার এই কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। এবং আমি কথা দিচ্ছি এরকম একটা এনভায়রনমেন্ট আমরা কোম্পানিতে তৈরি করব, কারণ আপনার যদি নেগেটিভ গ্রোথ হয় আপনি কিচ্ছু পাবেন না। ইনসেন্টিভ হয়তো পাবেন, ইউ গেট দ্য ইনসেন্টিভ পলিসি, যেটা আপনার প্রাপ্য। একটা কথা আমি বারবার বলতে চাই মানুষজনকে, যে যেটা সবাই বলে যে কালচার আর প্রেশার। স্যার, কালচার খারাপ হয়নি আমাদের, কালচার সেমই আছে, বাট অ্যাকাউন্টেবিলিটি অফ ওয়ার্কিং অ্যান্ড প্রেশার ইজ ডিফারেন্ট। আপনি প্লিজ ওয়ার্কিং কালচার আর কালচারের পার্থক্যটা দয়া করে বুঝুন, দুটোকে এক করবেন না। আমরা যেটা চাই যে ম্যানকাইন্ডের ভেতরে কালচার আলাদা থাকুক, আনবায়াসড, অ্যাপলিটিক্যাল, মেরিটোক্রেসি থাকুক, সেলফ ডেভেলপমেন্টের কাজ হোক, জুনিয়রদেরকে গ্রো করানো হোক, পজিটিভিটি থাকুক, এটাকে বলে কালচার। যারা কাজ করছেন না তাদেরকে আমরা প্রেশার দেব, যারা ভালো কাজ করছে তাদেরকে এগিয়ে দেব, সেটা আলাদা জিনিস, সেটা ওয়ার্কিং। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড যে দের ইজ আ ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালচার। আমি এই জিনিসটা সবার কাছে খুব ক্লিয়ার করে বোঝাতে চাই। লিডারশিপের ওপরে একটা ফেমাস কোটেশন আছে, যেখানে বলা হয় যে যদি আপনি সবাইকে খুশি করতে চান, আপনি লিডারশিপ ভুলে যান, আপনি আইসক্রিম বিক্রি করা শুরু করুন। এবং আমি এটা বিশ্বাস করি ম্যানকাইন্ডের প্রত্যেকটা জায়গায়, সেটা হেড অফিস হোক বা মার্কেটিং এরিয়া হোক, প্রত্যেকটা জায়গায়, ইন এভরি প্লেস এটা মেনটেন করতে হবে। যে ভালো কাজ করছে তাকে বলতে হবে যে ভালো কাজ করছেন, খারাপ কাজ করলে তাকে সেটাও বলতে হবে, তবে সেটা ট্রিটমেন্টের দ্বারা। এভাবেই আমি এই ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি, এবং আমি বলতে চাই যে ইউ আর গোয়িং টু হ্যাভ অ্যামেজিং কাইন্ড অফ ইয়ার 25-26। এবং এই মার্চ মাসে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। অ্যাম্পা ফ্লিজ যেটা রিলিজ হয়েছে এবং সেটা খুব ভালো সেল করছে, সেখানে অ্যাম্পা গ্রেড আছে, অ্যাম্পা গ্রাইড আছে এবং ডাইনেট ইউ, 3টে ডিভিশনই খুব ভালো কাজ করছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট অফ ম্যানকাইন্ড হ্যাভ কাম ফরওয়ার্ড। লজিস্টিক্স খুব ভালো কাজ করেছে, এছাড়া অন্যান্যরাও ভালো কাজ করেছে, মার্কেটিংয়ের, সেলসের প্রত্যেকটা মানুষ, গ্রেট ওয়ার্কস হ্যাভ বিন ডান। এবং যখন সবাই একসঙ্গে ভালো কাজ করে তখন সত্যিই কোম্পানির ভেতরে একটা ম্যাজিক তৈরি হয়। গোয়িং ফরওয়ার্ড আমরা আরও বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করছি অ্যাগ্রেসিভলি, অ্যান্ড মেক শিওর যে আমরা সবাই একসঙ্গে ভালো কাজ করব। সো অল দ্য বেস্ট, হ্যাভ অ্যান অ্যামেজিং 25-26, এবং এই বছরটাকে এনজয় করুন, মিটিংগুলোকে এনজয় করুন, এবং আপনার পরবর্তী বছর খুব ভালো যাক। অল দ্য বেস্ট, বাই বাই, সি ইউ, গুড লাক।